মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তো মাটি সরে যাচ্ছে সেই জন্য ভয় পাচ্ছেন। এগুলো ভয়ের রিয়াকশন, এবং যত ভয় পাবেন ভারতীয় জনতা পার্টি আপনাকে আরো তত বেশি ভয় পেতে বাধ্য করবে। ভারতীয় জনতা পার্টি জানে যে কিভাবে জিততে হয়। আমরা বিভিন্ন জায়গায় জিতেছি, আমরা 3 থেকে 77 হয়েছি। আগামী দিনে পশ্চিমবঙ্গে 26-এ সরকার গঠন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যদি দাঁড়ান তাহলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত। বিএলও মৃত্যু নিয়ে আজও অ্যাজিটেশন চলছে সিইও অফিসের সামনে, এবং সেখানে বিএলও অধিকার মঞ্চ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচন কমিশনে যাওয়ার জন্য এ ধরনের কোট আনকোট এসআইআর ভিকটিম ফ্যামিলি 100 জনের কাছাকাছি দিল্লির বঙ্গভবনে অপেক্ষা করছে। এই দেখুন, এসআইআর কে নিয়ে একটা হেজিমনি তৈরি করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হয়েছে। এর আগেও এসআইআর হয়েছিল, অনেক ভোট বাদ গেছিল 2002-3-এ। এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই ভোটগুলো বাদ যাওয়ার জন্য বামফ্রন্ট সরকারকে বলেছিল এই বামফ্রন্ট সরকার অবৈধ এবং বামফ্রন্ট সরকারের পদত্যাগ করা উচিত। আজকে সেই মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে উল্টো কথা বলছে। আমি শুধু তাকে প্রশ্ন করতে চাই যে ওনার কাউন্সিলরের চাপে, ওই অনন্যা ম্যাডাম না কি নাম, তার চাপে যে বিএলও মারা গেছে তার পরিবারের লোককে নিয়ে উনি কোথায় যাবেন? তাকে নিয়ে কার বাড়িতে যাবেন? ওনার কোনো মন্ত্রীর বাড়িতে যাবেন না শান্তির বাড়িতে যাবেন? সেটা তো আগেও জবাব দিতে বলুন। এরকম 2 জন বিএলওর কথা পাওয়া গেছে, একজন মুসলিম ভদ্রলোকের কথাও পাওয়া গেছে, যার উপরে তৃণমূল কংগ্রেস নেতারা টাকা নিয়েছিল তার কাছ থেকে টাকা ফেরত চাওয়ার জন্য, চাপ দেওয়ার জন্য তারও এই ধরনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই 2 জনের পরিবারকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় যেতে চান? রাজীব কুমারের কাছে নিয়ে যাবেন না অন্য কারো কাছে নিয়ে যাবেন? দেবরাজ যে আইপিএস হুমায়ুন কবির, সে আইপিএস হুমায়ুন কবির তিনিও আজকে তার আরেক হুমায়ুন কবিরের দিকে আগ্রহ প্রকাশ করে তিনি বলছেন যে এর আবেগ আছে এই বাবরি মসজিদের, প্রভাব তো পড়বেই। দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন প্রান্তে বড় প্রভাব পড়বে। 11ই ফেব্রুয়ারি অর্থাৎ যেদিনকে বাবরি মসজিদের কার্যত ভিত খোঁড়া হবে, সেদিনকে হুমায়ুন কবির, দেবরার হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানিয়েছে। এবার কি এই হুমায়ুন বেসুরো? এখন কোন হুমায়ুনের কোলে বসবে তাদের ব্যাপার। আমাদের এই নিয়ে কোনো আগ্রহ নেই, আমাদের হুমায়ুন নিয়েও আগ্রহ নেই, ঔরঙ্গজেব নিয়েও আগ্রহ নেই, বাবরি মসজিদ নিয়ে তো 1 ফোঁটাও আগ্রহ নেই। তবে বাবরি মসজিদ যখন তৈরি হয়েছে রাম মন্দিরও তৈরি হবে, চিন্তার কিছু নেই। দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে তাকে শুনানিতে ডাকা হয়েছে এসআইআর, এবং তিনি সেই প্রসঙ্গে বলছেন 2002-এ তার নাম নেই এই কারণেই, কারণ সেই সময় তিনি কেন্দ্রীয় সরকারের চাকরিতে বাইরে ছিলেন। তো অত্যন্ত স্বাভাবিক, সেই জন্য ডাকা। উনি আইপিএস অফিসার, নিশ্চয়ই তার জ্ঞান আছে এইটুকু, এবং তিনি মাঝে মাঝে আইপিএস এর জায়গা থেকে কিছু কিছু সত্যি কথা বলে ফেলেন। কিছুদিন আগে বলেছিলেন কেন্দ্র সরকার নকশাল দমনে খুব ভালো ভূমিকা পালন করছে, এই কথাটা বলে ফেলেছিলেন। তো এই যে কথাটা বলেছেন 2002-এ নাম না থাকলে সে স্বাভাবিকভাবে ডাক পাবে, আমার নাম না থাকলে আমিও ডাক পাবো, দেবও সেই জন্য ডাক পেয়েছে। তার মিলছে না, 2010-এ তার নাম ঢুকেছে। এরকম বহু মানুষ আছে যাদের নাম 2002-এ ছিল না, অন্য কোথাও ছিল, সেখানে যেতে হচ্ছে 10 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র হাঙ্গামা বাঁধানোর জন্য এগুলো উল্টো পাল্টে কাজ করছে। আপনি আগ্রহ না পেলেও বাবরিতে দেখুন, এটা এখন হেনস্থার বিষয় ওরা কেন বলছেন আমি জানি না, নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করতে পারে। বাবরি হুমায়ুনে আপনি আগ্রহ না পেলেও সিপিএম আগ্রহ পাচ্ছে, এবং তাতে কংগ্রেস একটু বেসুর। কংগ্রেস বলছে যদি হুমায়ুনের সঙ্গে সিপিএম এভাবে এগোতে থাকে তাহলে সেক্ষেত্রে নতুন করে ভাবতে হবে। নওশাদ, সিপিএম, কংগ্রেস বা হুমায়ুন, এই অ্যালায়েন্স এখন দেখুন, এখন এটা পুরোটা হচ্ছে অন্ধকার হয়ে আছে। শুধু আমরা যেটা বুঝতে পারছি, সেলিম সাহেবের হুমায়ুনকে খুব পছন্দ হয়েছে, এবং সেলিম হুমায়ুন সবই তো মুঘল সাম্রাজ্যের অংশ। তো মুঘলরা কি করে আগে আমরা দেখে নিই, তারপরে আমরা যারা আছি তারা ঠিক করবো আমরা কি করবো। কার্যকালের মেয়াদ আগামী 31 তারিখে শেষ হয়ে যেতে চলেছে, পরবর্তী ডিজির নাম এখনো ঘোষণা হয়নি বা সেই নাম প্যানেল সেইভাবে কিছু আসেনি, তাহলে কি রাজ্য আবার একটা অস্থায়ী ডিজি পেতে চলেছে? দেখুন, এবার মাননীয় মুখ্যমন্ত্রী কিছুতেই রাজীব কুমারকে ছাড়তে চাইছেন না, এবং রাজীব কুমারকে আমি যতদূর খবর পেয়েছি ডিওপিটি মেনে নেয়। ডিওপিটি বলেছে যে সুপ্রিম কোর্ট থেকে আপনারা অর্ডার নিয়ে আসুন। তো এই সাংবিধানিক অচলাবস্থার জন্য মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দায়ী। এই ধরনের সাংবিধানিক অচলাবস্থা এর আগে কোনো সময় তৈরি হয়নি।
কেন্দ্র এবং রাজ্যের মতানৈক্য নাও হতে পারে, কিন্তু একজন অফিসারকে নিয়ে এত যে পছন্দ কেন, এই ব্যাপারটা আমাদের মাথায় ঢুকছে না। এটা কি এরকম কি কোনো যুক্তিগ্রাহ্য কোনো কথা বা বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আপনারা দেখতে পেয়েছেন যে রাজীব কুমারের মধ্যে আইপিএস হওয়া সত্ত্বেও আরও আইপিএস আছে, তো সিনিয়র আইপিএস আছে, তো রাজীব কুমারই শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন, অন্য কেউ পারবে না, এর কোনো কারণ বা যুক্তিযুক্ত ব্যাখ্যা কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ পায়নি। দাদা, সূর্যকান্ত মিশ্রকে আজকে দেখা গেল সংহতি দিবসে যোগ দিতে, এবং এইটা কি এই কংগ্রেসের গোসা কাটানোর জন্যই সংহতি দিবসে যোগ? সূর্যকান্ত মিশ্র সাহেব অনেক বয়স হয়ে গেছে এখন, এই বুড়ো বয়সে উনি এসে আর কি বা করবেন, ওনার এখন আর কন্ট্রিবিউশন দেওয়ার মতো জায়গায় উনি নেই। কংগ্রেস সিপিএম একসাথে আসবে কিনা তাদের ব্যাপার, কিন্তু এরা ছাগলের তৃতীয় সন্তান। মালদা মুর্শিদাবাদের বাইরে এদের কোথাও অস্তিত্ব নেই। মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের জন্য টিচারদের এসআইআর থেকে ছাড়ার জন্য একটা আবেদন করে দুবার চিঠি দিয়েছে, কিন্তু মনোজ আগরওয়াল বলছেন এরকম কোনো চিঠি পাননি। প্রশ্ন উঠেছে যেখানে 8 থেকে 9 লক্ষ টিচার রয়েছেন, সেখানে 20,000-এর মতো লোককে এই বিএলওর কাজ করতে হচ্ছে, তাতে অসুবিধাটা কোথায়? দেখুন, এই তো নির্বাচন কমিশন আর তৃণমূল কংগ্রেসের ভেতরের ব্যাপার, আমি খুব বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো তৃণমূল কংগ্রেস চাইছে যেন তেন প্রকারে এসআইআরটা যেন না হয়। আমরা ছোটবেলায় যখন পড়তে যেতাম মাস্টারমশাইয়ের কাছে, কিছু ছাত্র ছিল কোনো পড়া করে আসতো, তারা বলতো একদিন পেট ব্যথা, একদিন দাঁত ব্যথা, একদিন নখ ব্যথা। তো তৃণমূল কংগ্রেসের অজুহাত দেখে তাই মনে হচ্ছে, কখনো এই ব্যথা কখনো ওই ব্যথা, যেন তেন প্রকারে এসআইআরটা যেন বন্ধ হয়, তার নানা অ্যালিবাই দিচ্ছে তারা। নির্বাচন কমিশন ঠিক করবে কি করা যাচ্ছে। বনগাঁ রানাঘাট পার্শ্ববর্তী অঞ্চলে এনএসটিপি গ্রো করেছে 9.86%, 2024-25 সাল যদি দেখি, কিন্তু দেখা যাচ্ছে এই বৃদ্ধি বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড থেকে অনেক ধীর গতিতে এগোচ্ছে। না, সেটা তো আমি দেখুন আমার ভাষণেই আজকে বলেছি, বিহারের মতো রাজ্য, যে রাজ্যকে নিয়ে আমরা একসময় সত্যি তামাশা করতাম, হাসি ঠাট্টা করতাম, বিহারের রাস্তা ভালো না, বিহারের লোডশেডিং হয়, এখন সেই বিহার আমাদেরকে 10 গোল দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী ডাভোসের মতো জায়গায় গিয়ে ইনভেস্টমেন্ট আনতে যাচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী যাচ্ছে, এবং তারা ইনভেস্টমেন্টকে নিয়ে আসছেন তাদের রাজ্যে। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আর ডাভোসে যান না ভয়ে, কারণ ওখানে ওই ঘুগনি গল্প চলবে না, ওখানে ঘুগনিকন্যাও চলবে না, অগ্নিকন্যাও চলবে না, ওখানে অর্থনীতির কথা বলতে হবে, ওখানে ইনভেস্টমেন্টের কথা বলতে হবে, এবং সেই জন্য ডাভোস থেকে দূরে পালিয়ে থাকবে, কারণ পশ্চিমবঙ্গের অর্থনীতি অনেক 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 কম গতিতে এগোচ্ছে। বনগাঁ রানাঘাট এই যে এলাকা, সেই এলাকায় নতুন রেল প্রকল্প, 4টি রেল প্রকল্প যা দীর্ঘদিন ধরে থমকে ছিল, সেই 4টি রেল প্রকল্পে হঠাৎ কাজ শুরু হলো, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে ওই বর্ডার সংলগ্ন যে বনগাঁ রানাঘাট বিশেষ যে এলাকা, সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বলে বলা হচ্ছে। না, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন প্রকল্পের স্যাংশন দেওয়া হয়েছে।